রিজার্ভ সংকট কাটাতে চীনের কাছে একেবারে নতুন ধরনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই সুখবর দিতে চায় চীন। আজ জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন। বলছেন, চীনা মহাপরিকল্পনায় সাহায্য করতে চীন প্রস্তুত আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর শুরুর 4 দিন আগে দেশের কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের আমন্ত্রণে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় দায়িত্বরত চীনের রাষ্ট্রদূত বললেন, প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের সম্পর্কের আগামী 5 বছরের ব্লুপ্রিন্ট তৈরি হবে। শেখ হাসিনার সফরকে চীন দেখছে পারস্পরিক বিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে। রাষ্ট্রদূত বলছেন, শুধু দুই দেশের উন্নতি না, এই সফরের গুরুত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। Our cooperation not only benefit to our two peoples, but benefit for the regional and the international. বাংলাদেশের মানুষের আগ্রহ তিস্তায়। এর আগে বাংলাদেশের প্রস্তাবেই তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক কাজ করেছিল চীন। এরপর বাংলাদেশ আর বিষয়টি নিয়ে এগিয়ে আসেনি। রাষ্ট্রদূত বলছেন, তিস্তায় এককভাবে বা অন্য যে কোনো দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে যে কোনো প্রস্তাবের জন্যই খোলা মনে চীন অপেক্ষা করছে। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। We are ready, we are open. As long as it will be conducive for Bangladesh, China is open. It's purely on Bangladesh side to make decision what to proceed at the next stage. So China is open with whatever proposal by Bangladesh side. প্রধানমন্ত্রীর সফর ঘিরে আলোচনায় আছে বাংলাদেশের রিজার্ভ সংকটও। সে বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলার সময় আসেনি, তবে ইতিবাচক খবরের ইঙ্গিত দিলেন রাষ্ট্রদূত। For the reserve, we do talk about these issues, and we do have some new proposal from Bangladesh. And I should say it is very new for both of us. Some initiative we never come across before. But China, we are open. Whatever China can do, we'll do, as for the request from Bangladesh side. So let's see, hopefully we can make some breakthrough in this regard. মিয়ানমারে যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা ফেরতের ত্রিপক্ষীয় প্রক্রিয়া আপাতত বন্ধ। রাষ্ট্রদূত বলছেন, সেখানে শান্তি ফেরাতে সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধান খুঁজছে চীন। ততদিন রোহিঙ্গাদের ফেরার বাস্তবতা দেখছেন না রাষ্ট্রদূত। So we are working to bring them together to sit down to talk for a political settlement. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়লে সার্বভৌমত্ব নষ্ট হয় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনারে ভারত প্রসঙ্গে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। এটি দুই দেশেরই উপকারে আসবে। আমরা যেমন ট্যারিফ পাবো, একই সাথে তাদেরও বহু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না। ইউরোপে কোনো সীমান্ত নেই, এক দেশ থেকে আরেক দেশে যান, কখন যে আরেক দেশে ঢুকে গেছেন সেটি বোঝা যায় না। সেখানে কি দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? সেখানে কি বেলজিয়াম জার্মানির অধীনে হয়ে গেছে, না নেদারল্যান্ড বেলজিয়ামের অধীনে হয়ে গেছে? সেখানে তো কারো সার্বভৌমত্ব নষ্ট হয় নাই। শিক্ষাঙ্গনের খবর। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের রাস্তাগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগ মোড়ের দিকে যায়। সেখানে আগে থেকে পুলিশ সদস্যরা অবস্থান করলেও আন্দোলনকারীদের বাধা দেননি তারা। আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে কোটা ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেন। দাবি আদায়ে গতকালও বিক্ষোভ মিছিল এবং ঘণ্টা দেড়েক শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে শাহবাগ মোড় থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ।
আজাদ, কিছুক্ষণ আগেও আমরা জানছিলাম যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের। আর শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। বলা যায় যে প্রায় 12টা থেকে আজকে তৃতীয় দিনের মতো কোটা বিরোধী আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ফ্যাকাল্টির অথবা বিভিন্ন ভবন থেকে যারা এই আন্দোলনকে বলছেন যে 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল, যে শিক্ষার্থীদের দাবি দেওয়া অধিকারকে ঘিরে মেধাকে মূল্যায়ন করবার জন্য সরকারের যে পদক্ষেপটি আজ থেকে কয়েক বছর আগে তাদের আন্দোলনের মুখে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় যাতে বহাল করা হয়, তাহলেই তাদের মর্যাদাটা রক্ষা পাবে। কারণটি হচ্ছে যে সেই সময় সেই পরিপত্রের মধ্যে বলা হয়েছিল যে 30% মুক্তিযোদ্ধা যে কোটাটি রয়েছে, অথবা 10% জেলা কোটা, 10% নারী কোটা এবং অন্যান্য মোট 56% যে কোটা, এই কোটাটি বলা যায় যে প্রায় পুরোটাই বাতিল ছিল 18 সালের সেই পরিপত্রের মধ্যে। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের প্রেক্ষিতে যে 30% কোটা পুনর্বহাল করাতে বলা হচ্ছে যে এই জায়গাটিতে একেবারেই মানে মেধাবী শিক্ষার্থীরা আসলে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় যদি মেধাবী শিক্ষার্থীরা আসতে না পারে, এই জায়গাটিতে আবেদনটি তারা করেছেন বা বিক্ষোভ করছেন। এবং যতদিন পর্যন্ত এবার তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত তারা রাস্তায় এবং সড়কে বসেই তাদের এই আন্দোলনটি পরিচালনা করবেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল কালাম আজাদ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটবাড়ি বিশ্বরোড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি খবর রয়েছে আপনার কাছে? যান চলাচল কি বন্ধ হয়ে গেছে কিনা, কিংবা সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা আসলে কি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানাবেন। টুম্পা, আজ সকাল থেকেই আমরা দেখেছি যে কিন্তু একটি স্থবির পরিবেশের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই কুমিল্লার অংশে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বেলা 12:30টার দিকে বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কোটবাড়ি অংশ আছে, কোটবাড়ি বিশ্ব রোডের এরিয়াতে এসে তারা বিক্ষোভ যে মিছিল আছে সেটি করছিলেন এবং রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান করছিলেন। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যে দুই পাশ রয়েছে, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সারা বাংলাদেশের একটি লাইফলাইন খ্যাত এলাকা, এই জায়গাটিতে তারা অবরোধ করার কারণে পুরো রাস্তা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, সেটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি সেই যানজটও দীর্ঘ হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছেন যে অবস্থাটি রয়েছে সেটির যেই পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য। কিন্তু এখানকার যেই শিক্ষার্থীরা আছেন তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে কিংবা জেলা প্রশাসক কিংবা যারা আছেন এখানে দায়িত্বশীল কর্মকর্তা, তারা যদি আশ্বস্ত না করেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল চালিয়ে যাবেন এবং রাস্তা অবরোধ করে যাবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুতই এই অবস্থার যেন নিরসন হয় এবং রাস্তা যেন ঠিক হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, তারা অচিরেই এর ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি। টুম্পা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। এদিকে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, আমাদের জানান এই মুহূর্তের খবর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত দুদিন যাবত তারা আন্দোলন করছে এবং তাদের দাবি যে তাদের কোঠায় নয় মেধার ভিত্তিতেই সকল ক্ষেত্রে নিয়োগ দিতে হবে। এবং আমি রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, ঢাকা বরিশাল কুয়াকাটা পটুয়াখালী মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা এখন সড়কে অবস্থান নিয়েছে। তারা সকাল 11টা থেকে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে এবং তারা কাপড় পরে তারা আজকের এই বিক্ষোভ করছে এবং তারা অনড়, দাবি আদায় না বলে তারা ঘরে ফিরে যাবে না। এদিকে এই সড়ক অবরোধের কারণে ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা
মহাসড়কে বাস সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে শিক্ষার্থীরা বলেছে যে তাদের যৌক্তিক দাবি, এবং তারা যে দাবিটি করছে সেটি তাদের যৌক্তিক, যে কোঠা ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ, এটি তাদের যৌক্তিকতা তারা তুলে ধরেছেন, এবং তারা বলছেন তাদের দাবি আদায় না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায় আপাতত বহাল আছে। কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের রায় স্থগিতের আদেশ চান। কিন্তু প্রধান বিচারপতি কোনো আদেশ না নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন তাকে। এ সময় প্রধান বিচারপতি রাস্তায় কিসের আন্দোলন হচ্ছে মন্তব্য করে প্রশ্ন রাখেন, আন্দোলন করে হাইকোর্টের রায় বদলে ফেলা যায় কিনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। গত 8 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি M ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের রায় স্থগিতের আদেশ চান। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য শিক্ষক নেতাদের সরকারের বৈঠক হচ্ছে না আজ। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনকে নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার আন্দোলন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সর্বাত্মক কর্মবিরতির 4র্থ দিনে আজ অতি দ্রুত দাবি মানার আহ্বান জানান তারা। শিক্ষক আন্দোলনের কারণে আজও দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ কোনো শিক্ষা কার্যক্রমই অনুষ্ঠিত হয়নি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া। তিনি জানান, শুক্র ও শনিবার ছাড়া বাকি দিনগুলোতে আন্দোলন চলবে, অর্থাৎ আগামী 2 দিন বিরতির পর রোববার থেকে আবারও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বন্যা পরিস্থিতির খবর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে সিলেট অঞ্চলে। দফায় দফায় বন্যার কারণে খাবার ও পানীয় জলের সংকট সহ মানুষের দুর্ভোগ পিছু ছাড়ছে না। বিশেষ করে মানবেতর অবস্থায় পড়েছেন স্বল্প আয়ের মানুষজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্দশায় পড়েছেন পানিবন্দী 80,000 মানুষ। জামালপুরে যমুনার পানি বিপদসীমা ছাড়িয়েছে। 3টি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ডুবে গেছে, পানি উঠেছে ঘরবাড়িতে। বন্যার পানি হয়ে রাস্তাঘাট তলায় গেছে, চলাফিরে খুব অসুস্থ, ঘরে ঘরে পানি উঠতে ধরছে। এখন নদী যে বস্তা ফেলাইছে, বস্তা যে তুই ফেলাইছে তো নিচু জায়গা। সিরাজগঞ্জের 5 উপজেলার পানিবন্দী হাজারো মানুষ অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। পানির তোড়ে বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। বন্যা আসলে পারে পানি দিয়ে পায়খানা ডুবা যায়, টিউবওয়েল তোলা যায়, সেবা তোলা যায়, ঘরে শোয়া যায় না, খাওয়া দাওয়া কষ্ট। আমাদের শুধু আসা যাওয়ার জন্য একটা রাস্তার বিশেষ প্রয়োজন। এই রাস্তাটা হলে আমরা শত শত মানুষ এখানে বাঁচতে পারে। সিলেটে বন্যার পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে। জেলার 13 উপজেলায় 97টি ইউনিয়নের বন্যা কবলিতদের দুর্ভোগ চরমে। অতীতের অভিজ্ঞতায় স্বস্তিতে নেই সিলেট নগরবাসীও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমলেও হাওড় এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত। পানি না নামায় মানুষের ভোগান্তি কমেনি। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে ধীর গতিতে পানি নামছে, তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আমরা আর গরিব মানুষ, আমরা আর কোনো যাওয়ার জায়গা নাই। ভাতও খাইতে পারছেন অনেক মানুষ এই অবস্থায় আছে। সকাল থেকে ঢেউ, বাড়ি ঘর অনেকের ভেঙে ফেলেছে। 40 থেকে 45টি গ্রাম প্লাবিত হয়ে গেছে।
এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। কুশিয়ারা নদীর পানি বেড়ে হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত, সড়ক তলিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার মানুষ রাসেল ভাই পরে আতঙ্ক আছে, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এগুলো উপদ্রব বাড়ছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আগস্ট বা সেপ্টেম্বরে বড় বন্যার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন অর্থবছরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের লক্ষ্যে কাজ করা হবে। আগামী 15 দিনের মধ্যে গ্যাস সরবরাহ এবং 2 থেকে 4 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অতিবৃষ্টি দেখতেছি, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে আগস্ট সেপ্টেম্বরের দিকে যে বড় বন্যা যদি হয় তাহলে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার। আপনারা দিক দেখেছেন গত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকাতে। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায় সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। বাংলাদেশের মতো 700 নদীর দেশ, ন্যাচারাল ক্যালামিটিস প্রতি বছর লেগে থাকে, সেখানে বিদ্যুৎ জ্বালানি ঠিকমতো নিরবিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো দেশে এখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। অন্য খবর, বেইলি রোডের আগুনের পর রাজধানীর বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টগুলো আবার খুলেছে। কতটা নিয়ম মানা হলো আর কতটাই বা নিরাপদ এসব রেস্টুরেন্ট? আবুল কালাম আজাদের অনুসন্ধান। মাস 4 আগে অগ্নিকাণ্ডে রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডির পরই বিভিন্ন সংস্থার অভিযানে সেখানকার রেস্তোরাঁগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এর মাসখানেকের মধ্যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খুলে দেওয়া হয় বেশিরভাগ রেস্তোরাঁ। গ্রিন কোজি কটেজ এখনো দাঁড়িয়ে ভয়ঙ্কর আগুনের সাক্ষী হয়ে। এর সামনে দিয়ে প্রতিদিন যারা যাতায়াত করেন ধ্বংসস্তূপের মতো ভবনটি দেখেন, কিন্তু যারা এই এলাকায় রেস্তোরাঁ চালান তাদের ভেতর সচেতনতা বেড়েছে কতটা? এক্সটিংগুইশার সবই আছে আমাদের, এরপরে এক্সিট সিঁড়ি বলেন, এগুলো সবই আছে। রাজ্য তো আমাদের কাছে সাথে যোগাযোগ করেন, এটা বিল্ডিং মালিকের কাছে। বিল্ডিং মালিক অথবা বিল্ডিং ম্যানেজার যেই তারিখ থেকে ওপেন করতে বলছে আমরা ঠিক ওই টাইম থেকেই আমরা ওপেন করেছি। এখানকার বাইতুল আবেদিন শপিং সেন্টার, পুরো ভবনেই রেস্তোরাঁ আর খাবারের দোকান। ভবনের জরুরি বহির্গমন পথটি শুরু হলেও এখনও তা চালু হয়নি। স্টিলের তৈরি এ পথ ব্যবহারের জন্য কোনো ব্যবস্থাই নেয়নি রেস্তোরাঁগুলো। সিঁড়িপথে গাদাগাদি করে যাতায়াত করতে হয়। ফায়ার এক্সিটটা ছিল না, ওইটা আমরা রিসেন্টলি করে ফেলছি। এটার কারণ হচ্ছে আমরা এদের একটু বেশি সময় লাগছে। ধানমন্ডির প্রায় প্রতিটি সড়কেই গড়ে উঠেছে রেস্তোরাঁ ও ক্যাফে। 7 মসজিদ রোডের 2 পাশে বেশিরভাগ ভবনের প্রতিটি ফ্লোরে রেস্তোরাঁ। আবাসিক ও অফিস করার অনুমতি নিয়ে গড়া প্রায় 1/2 শতাধিক ভবনে অবৈধভাবে চলছে কয়েকশো রেস্তোরাঁ। জিগাতলা মোড়ে 12 তলা ক্যারি ক্রিসেন্ট টাওয়ার, 3টি ফ্লোর ছাড়া বাকি সব ফ্লোরে রেস্তোরাঁ ব্যবসা। গত 4 মার্চ অভিযান চালিয়ে ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণার পর সিলগালা করে দেওয়া হয়। 15 দিনের মাথায় আবারও জমজমাট। আমাদের বিল্ডিং এর যারা ল্যান্ডওনার মালিক তাদের সাথে কথা বলতে বলছে, তাদের তো কথা বলতে বলে তারা যে রেফারেন্সি করছে ওই তারা খুলে দিয়েছে। রেস্তোরাঁগুলোর গ্যাসের সিলিন্ডার নিচতলায় নিয়ে আসা হলেও ফায়ার সার্ভিসের লাইসেন্স পায়নি কোনো রেস্তোরাঁয়। তাহলে চলছে কিভাবে? আমরা যে আবেদন করছি এগুলো আবার ওই আপনার ফায়ার সার্ভিসের লোকে কাগজপত্র এসে আমাদেরটা দেখছে যে আসলে সত্যি আবেদন করছে কিনা। সবাই আবেদন করছে, এখনো আর কি আমরা হাতে পাই না, বাট ওনারা বলছে একটু সময় লাগবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকাল 6:45টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী কচু শাক তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় 3 জনের মরদেহ উদ্ধার করে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের দণ্ড পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ আগামী 14 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আউয়াল 2 পক্ষের শুনানি করে এই আদেশ দেন। এর আগে সকাল 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনুস সহ এই মামলার 4 আসামি।
চলতি বছরের 1 জানুয়ারি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করার দায়ে ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত 3। আজ এই দণ্ডের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। বিচারক স্থায়ী জামিন না দিয়ে 14 আগস্ট পর্যন্ত জামিন দেন। পরে আদালত থেকে বের হয়ে ইউনূস গণমাধ্যমকে বলেন, কোনো ট্যাক্স ফাঁকি দেয়া হয়নি। গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ তদন্ত করার দাবি জানান তিনি। এ সময় ইউনূসের আইনজীবী বলেন, ইউনূসকে পরিকল্পিতভাবে আদালতে ডেকে হয়রানি করা হচ্ছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলছে। আমি তা শুনলাম এবং তালিকা করলাম, ঠিকই বলেছেন উনি। তালিকাতে সবকটা হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের টিকেটের মূল্য 20 টাকা থেকে 100 টাকা করাকে অযৌক্তিক মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এটা পুনর্বিবেচনা করা উচিত। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তবে এটা আমার ব্যক্তিগত মতামত, কেননা দেখেন এইটা তো অনেক দিনের একটা প্রক্রিয়া। যেভাবে কাজ হয়, অর্থ মন্ত্রণালয় আমাদেরকে একটা টার্গেট দেয়, সেটা টার্গেটটা আমাদের মিট করতে হয়। তবে আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। মানে যেটাই হোক, একটা ফি থাকতে পারে, তবে এত বাড়াটা হয়তো ঠিক হয়নি। তো এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। আর আমরা এটাও জানি যে অর্থ মন্ত্রণালয় তারা যখন আপনার রেভিনিউর বিষয় আছে, তখন তারা খুব একটা ছাড় দিতে চায় না সব জায়গায়। তবে আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না। এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে। তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনা দরকার আছে। এবারের উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে 50% কোটি টাকার বেশি সম্পদের অধিকারী, ঋণ গ্রহীতা 30%-এরও বেশি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। গত 8 মে থেকে 9 জুন পর্যন্ত বিভিন্ন ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 479টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে কয়েকটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। এই নির্বাচন নিয়ে সুজনের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান পদে নির্বাচিত 469 জনের বেশিরভাগই ব্যবসায়ী এবং টাকার খেলায় বিজয়ী। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বিজয়ী হিসেবে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 77% হলো ব্যবসায়ী। আপনারাও জানেন, আমরাও জানি, আসলে সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা হইতেই পারে, কিন্তু এখানে যদি টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। তবে কৌশলগত দিক থেকে আওয়ামী লীগ এ নির্বাচনে সফল বলছেন সুজনের নির্বাহী সদস্য আহসান এইচ মনসুর। নির্দলীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় সুশাসন নিশ্চিতেরও সুপারিশ উঠে আসে সংবাদ সম্মেলনে। স্থানীয় পর্যায়ে উপজেলার নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা কিন্তু দলীয় ভিত্তিতে ছিল না, এবং সেটাই আমার মনে হয় যে আবার ফেরত যাওয়াটাই আমাদের উচিত হবে, এই নির্দলীয় করে ফেলা। কারণ এখানে জনগণ এবং তাদের প্রতিনিধির মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং হতে পারে উপজেলা লেভেলে, যেটা জাতীয় পর্যায়ে হয়তো সম্ভব নয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা বিভাগের ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের 8 উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিলেন আজ বেলা 11টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিনন্দন জানান তিনি। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করতে নতুন জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ঢাকা বিভাগীয় কমিশনার। শপথ গ্রহণ শেষে টাঙ্গাইল জেলার মির্জাপুরের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন করাই তাদের লক্ষ্য। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চান বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী উনি উন্নয়নের সরকার, উনি আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ 2041 সালে উপহার দিবেন। তো ইনশাল্লাহ আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য, আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি যতদূর যেইভাবে কাজ করা যায় সৎ এবং নিষ্ঠার সাথে আমি সেভাবেই কাজ করব। এবারে বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের মতো নগদ সহায়তা কমালো সরকার। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের অজুহাতে এখনই প্রণোদনা কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ফেব্রুয়ারিতে নগদ সহায়তা কমানো হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে 2024-25 অর্থবছর অর্থাৎ 1 জুলাই থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত 43 খাতের পণ্যে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা ঘোষণা করে। প্রজ্ঞাপন অনুযায়ী নগদ সহায়তা আগের চেয়ে অনেক কম পাবেন রপ্তানিকারকরা। সবচেয়ে বেশি কমানো হয়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের। বস্ত্র খাতের রপ্তানিকারকদের প্রণোদনার হার 3% অতিরিক্ত বিশেষ সহায়তা কমিয়ে এখন 1.5% করা হয়েছে। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নগদ সহায়তা 4% থেকে কমিয়ে করা হয়েছে 1%। এছাড়া চামড়াজাত পণ্য ও পাটজাত চূড়ান্ত পণ্যে নগদ সহায়তা 7 থেকে 5% করা হয়েছে। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। প্রতিকূল আবহাওয়া ও ন্যায্য মূল্য না পাওয়ায় ধীরে ধীরে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন মানিকগঞ্জের চাষিরা। একসময় অনেক বেশি পাট চাষ হতো এই জেলায়। পর্যাপ্ত সেচের অভাব ও পাট পচানোর পানির সংকটে লোকসানে পড়েন পাট চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে 9,500 হেক্টর জমিতে পাট আবাদ হলেও 2023-24 অর্থ বছরে তা নেমে এসেছে অর্ধেকে। একদিকে পাট উৎপাদন কমে যাওয়া আর অন্যদিকে খরচ বেড়ে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা এবং বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত। এবারে নির্বাচনে জয়ের পাল্লা ভারী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির। ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির ধরাশয়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ঋষি সুনাকের নেতৃত্বাধীন ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হতে যাচ্ছে এমন আভাসের কারণে যুক্তরাজ্যের এবারের নির্বাচন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে। এমন প্রেক্ষাপটে ভোট দিচ্ছেন দেশটির 4,60,00,000 ভোটার। ছোট বড় অন্তত 98টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য হাউস অব কমন্সের 650 জন এমপিকে বেছে নেবেন ভোটাররা। এসব আসনে 4,515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন 8 জন। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এমন 4 জন হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। বিভিন্ন জরিপ বলছে ঐতিহাসিক সমর্থন পেয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন বাম ঘেঁষা লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টের 650 আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। অন্যদিকে 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে কনজারভেটিভ পার্টি। ওয়াশিংটন পোস্ট বলছে ঐতিহাসিক পরাজয়ের পথে ঋষির দল। টরি দলের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আভাস দিয়েছে কনজারভেটিভ পার্টি ঘেঁষা পত্রিকা দ্য টেলিগ্রাফও।
আগামী 9 জুলাই অনুষ্ঠিত হবে নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিজেকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট জানিয়েছেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি। বিবিসি জানায়, বুধবার হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক শেষে ডেমোক্রেটিক পার্টির কয়েকজন নেতার সঙ্গে ফোনে বাইডেন এ কথা বলেন। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী লড়াই থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। এদিকে দলের অভ্যন্তরীণ চাপে বাইডেন সরে দাঁড়াচ্ছেন এমন খবরকে অস্বীকার করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরো একই কথা বলেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে 81 বছর বয়সী বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ। এরপরই ভবিষ্যতের কথা ভেবে তাকে প্রার্থিতা থেকে সরিয়ে দিতে ডেমোক্রেটিক পার্টির ভেতর গুঞ্জন শুরু হয়। টি-20 বিশ্বকাপ জয়ের 5 দিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল বিশ্বকাপ জয়ী ভারত দল। আজ ভারতীয় সময় সকাল 6টা 7 দিল্লি বিমানবন্দরে নামে রোহিতদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি। গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতে ভারত। এরপর ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সেখানেই আটকে ছিল তারা। 4 দিন পর রোহিত কোহলিরা একটি চার্টার্ড বিমানে করে গতকাল বার্বাডোস ছাড়েন। একই বিমানে ফিরেছেন বিসিসিআই এর কর্মকর্তা এবং আটকে পড়া ভারতীয় সাংবাদিকরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আজই মুম্বাইয়ে যাবে ভারত দল। সেখানে আরব সাগরের তীরে মেরিন ড্রাইভে হবে বিজয় উৎসব। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিজার্ভ সংকট কাটাতে চীনা সহায়তার সম্ভাবনা, তিস্তা ইস্যুতেও পাশে থাকবে চীন। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্টের রায় বদলাননি আপিল বিভাগ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য পানীয়ের সংকটে বানভাসী মানুষ। বেইলি রোডের আগুনেও নিরাপদ হয়নি রাজধানীর রেস্তোরাঁগুলো। ভোট চলছে যুক্তরাজ্যে, লেবার পার্টির জয়ের বিপুল সম্ভাবনা। রংপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু। উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন সম্পদশালীরাই, সুজনের বিশ্লেষণ। চাপের মুখেও সরতে চাইছেন না বাইডেন, নির্বাচনে লড়তে চান তিনি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে ভারত পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।